আমি পুনরায় আবার আপনাদের সামনে চলে এসেছি। আমি ডক্টর উত্তম প্রামাণিক, কনসালটেন্ট হোমিওপ্যাথ, বিএইচএমএস। আজ আপনাদের সামনে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি বিষয়টা নতুন নয়, অ্যাকচুয়ালি প্র্যাকটিস করতে করতে আমি দেখেছি বর্তমান দিনে যেটা সবথেকে বড় সমস্যা, যেটা আজ থেকে 10 বছর আগেও পর্যন্ত ছিল না, এখন এত পরিমাণে বেড়ে গেছে পেশেন্টের সংখ্যা। আপনারা নিজেরাও বুঝতে পারছেন, সিকেডি, ক্রনিক কিডনি ডিজিজ, এত পরিমাণে কিডনি ফেলিওর হচ্ছে, মানে ভাবতে অবাক লাগছে। যে পেশেন্টকেই দেখি শুধু সিকেডি সিকেডি আর সিকেডি, ক্রনিক কিডনি ডিজিজ। আজ থেকে 20 বছর আগে আমরা জানতাম কিডনি ফেলিওর হয়। কিডনি ফেলিওর হয় কি, সাধারণত গ্রামের লোকেদের নয়, কলকাতা শহরের বড় বড় যারা ধনী ব্যক্তি তাদেরই সিকেডি হতো, যারা শরীরচর্চা করতো না, যারা প্রচুর পরিমাণে লাইফস্টাইলটাকে এনজয় করতো। কিন্তু সিকেডি হলে তখন ডায়ালিসিস হতো কলকাতা শহরে কয়েকটি নামি দামি নার্সিংহোম কিংবা কয়েকটি মেডিকেল কলেজে। কিন্তু এত পরিমাণে সিকেডির সংখ্যা, কিডনি ফেলিওরের সংখ্যা বেড়ে গেছে, শেষে জেলা হসপিটালগুলোতেও ডায়ালিসিস শুরু হয়েছে এবং বর্তমানে ব্লক হসপিটালগুলোতেও ডায়ালিসিস শুরু করতে হয়েছে। এত পরিমাণে সিকেডি পেশেন্ট বেড়ে গেছে, কিডনি ফেলিওর পেশেন্ট প্রচুর 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 পরিমাণে বেড়ে গেছে। মানে আমি আমার এই ক্ষুদ্র প্র্যাকটিস জীবনে বহু পেশেন্টকে দেখছি যাদের কিডনি দুটোই ড্যামেজ, কিডনি ঠিকঠাক ফাংশানই করছে না, কারোর ফুল ড্যামেজ, কারোর ঠিকঠাক ফাংশান করছে না, আর্লি স্টেজে রয়েছে। কিন্তু এই সিকেডি নিয়ে বাধ্য হলাম আজকের আপনাদের সামনে আমি এসে ভিডিওটি করতে, আপনাদেরকে একটা সচেতন বার্তা দিতে। হঠাৎ করে কেন এত সিকেডি পেশেন্ট বাড়লো, এত কিডনি ফেলিওর কেন হচ্ছে? অ্যাকচুয়ালি কিডনি ফেলিওর দুটো টাইপস, একটা হলো অ্যাকুট কিডনি ফেলিওর, একটা ক্রনিক কিডনি ফেলিওর। অ্যাকুট কিডনি ফেলিওর হতেই পারে, কিছু কিছু স্পেসিফিক কারণ আছে, যেমন শরীরের মধ্যে যদি কোনো কারণে সেপটিক কন্ডিশন ডেভেলপ করে, শরীরের মধ্যে যদি কোনো কারণে অ্যাসিডিক কন্ডিশান হয়ে যায়, যখন আমাদের শরীরের মধ্যে ব্লাডে অ্যাসিডিক কন্ডিশান যখন বেড়ে যায়, এমনি ব্লাডের নর্মাল হচ্ছে ব্লাড হচ্ছে অ্যালকালাইন, কিন্তু কোনো কারণে সেই ব্লাডে যদি অ্যালকালাইন কন্ডিশন থেকে ধীরে 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 সেপটিক কন্ডিশন ডেভেলপ করে, যখন শরীরের মধ্যে অ্যাসিডিক কন্ডিশন বেশি হয়ে যায়, তখন আমাদের শরীরের মধ্যে একটা অ্যাকুট কিডনি ফেলিওর হতে পারে। শরীরের মধ্যে যদি কোনো কারণে ইউরিন আউটপুট কমে যায়, সে কিডনি স্টোন হোক বা ইউরেটার ব্লক হোক, সেখান থেকে একটা অ্যাকুট কিডনি ফেলিওর হতে পারে। হঠাৎ করে কারোর গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখান থেকে তার কিডনি ফেলিওর হতে পারে। হঠাৎ করে তার কোনো কারণে এত পরিমাণে ডায়রিয়া হয়েছে, এত পরিমাণে শরীর থেকে জল বেরিয়ে গেছে, যাকে আমরা ইংলিশে বলি ডিহাইড্রেশন, সে কারণে হঠাৎ করে কিডনি ফেলিওর হতে পারে। শরীরের মধ্যে হঠাৎ করে কোনো একটা ইনফেকশন ডেভেলপ করেছে, কিডনি ফেলিওর হতে পারে। হঠাৎ করে একটা কোনো মেজর সার্জারি হয়েছে, বড় অপারেশান হয়েছে, তারপরে ধীরে 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 তার কিডনি ফেলিওর হয়েছে। এটা গেল অ্যাকুট কিডনি ফেলিওর, এটা আমাদের হাতে কারোরই থাকে না। কিন্তু আজকের অ্যাকুট কিডনি ফেলিওর একটা বড় অপারেশান হয়েছে, তারপর হঠাৎ করে সাডেন পেশেন্টের কন্ডিশন খারাপ হলো, পেশেন্টের ডায়ালিসিস করতে হতে পারে। কিংবা হঠাৎ করে পেশেন্টের কোনো কারণে ইউরিন আউটপুট, পেচ্ছাপ আর বেরোচ্ছে না, শরীরের পেচ্ছাপ আর বেরোচ্ছে না, হাত পা ফুলে যাচ্ছে, চোখ মুখ ফুলে যাচ্ছে, সঙ্গে সঙ্গে রেসপিরেটরি দিচ্ছে, তার শ্বাসকষ্ট হচ্ছে, ঠিক আছে। এরকম অ্যাকুট কিডনি ফেলিওর হলে কিন্তু ইমিডিয়েটলি তাকে হসপিটালাইজ করতে হবে। অ্যাকুট কিডনি ফেলিওরের সিমটম কি আপনি বুঝতে পারবেন? অ্যাকুট কিডনি ফেলিওর হলে তার অ্যাঙ্কেল জয়েন্ট, তার হ্যান্ড হাত পা ফুলে যাবে, তার রেসপিরেটরি ডিস্ট্রেস, প্রচুর পরিমাণে শ্বাসকষ্ট হতে হবে, সে টায়ার্ড, খুব দুর্বল হয়ে পড়বে, কথা বলার ক্ষমতা রাখবে না। ইমিডিয়েটলি এই সমস্ত কেসের ক্ষেত্রে ইমিডিয়েটলি হসপিটালাইজ করতে হবে। অ্যাকচুয়ালি অ্যাকুট কিডনি ফেলিওর কিন্তু অনেকটাই রিকভারি করা যায়, প্রায় 99% পেশেন্ট রিকভারি হয়ে যায়। অ্যাকুট কিডনি ফেলিওর হয়েছে, একটা হসপিটালাইজ করলে একটা স্টেবল কন্ডিশন, আইসিইউ দিলে স্টেবল কন্ডিশন আসা যায়, প্রপার ডায়াগনোসিস হয়ে অ্যাকুট কিডনি ফেলিওর হয়। কিন্তু আজকে সবথেকে যেটা বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্রনিক কিডনি ফেলিওর, সিকেডি, অনেকে আবার এর নাম দেয় সিআরডি, ক্রনিক রেনাল ফেলিওর। ক্রনিক রেনাল ফেলিওর আর ক্রনিক কিডনি ফেলিওর বোথ আর ইকুয়াল, দুটোই সমান। এখন ক্রনিক কিডনি ফেলিওর কেন হচ্ছে? সত্যি কথা বলছি, প্রচুর পরিমাণে পেশেন্ট সিকেডিতে আজ ভুগছে,
মানে ভাবতেই পারবে না। যেরকম যদি ধরে নাও সিকেডি হচ্ছে একটা ছেলে, সিকেডিকে যদি বলা হয় ছেলে, তার দুটো বাবা মা আছে। একটা হচ্ছে হাইপার টেনশন মানে হাই ব্লাড প্রেশার, আর একটা হচ্ছে আপনার টাইপ 2 ডায়াবেটিস, সুগার ডায়াবেটিস। এই যে সুগার আর হাইপার টেনশন মানে ব্লাড প্রেশার যদি কারোর বাড়া থাকে এবং কারোর যদি সুগার থাকে, দীর্ঘদিন ধরে সুগার থাকে, আনকন্ট্রোল সুগার, সেই সঙ্গে যদি ব্লাড প্রেশার বেশি থাকে, অবশ্যই সচেতন হবেন। বহু করে অনুরোধ আপনাদের, যদি বাড়িতে কারোর তার হাই প্রেশার রয়েছে, সেই সঙ্গে তার যদি সুগার থেকে থাকে, ডায়াবেটিস থেকে থাকে, আপনি কিন্তু আজই সাবধান হন, কারণ যে কোনো মুহূর্তে আপনি সিকেডির পেশেন্ট হয়ে যাবেন। ধীরে 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 কিন্তু আপনি কিডনি ফেলিওরের দিকে যেতে থাকবেন। তাই অবশ্যই যদি প্রেশার বাড়া থাকে এবং আপনার যদি সুগার দীর্ঘদিন ধরে সুগার থেকে থাকে, আপনি কিন্তু সচেতন হবে। এবং আরও বেশি সচেতন হবে যদি আপনার ফ্যামিলিতে সুগারের হিস্ট্রি থাকে, জেনেটিকগত সুগার থাকে, বংশ পরম্পরায় সুগার, বংশ পরম্পরায় তার প্রেশার বাড়া। খুব সাবধান, খুব সাবধান। বর্তমান দিনে এত কিডনি ফেলিওর, ভাবতেই পারবেন না যে কিভাবে কিডনি ফেলিওর হচ্ছে। সিকেডির ক্ষেত্রে দুটো বাবা মা থাকে, খেয়াল রাখবেন। সকলের কাছে অনুরোধ, বাড়ির যদি বয়স্ক কেউ থেকে থাকে, যদি কারোর সুগার দীর্ঘদিন ধরে থাকছে এবং আনকন্ট্রোল সুগার, কন্ট্রোলের মধ্যেই আসছে না, অবশ্যই সুগারটাকে মেনটেন করবেন। সেই সঙ্গে যদি প্রেশার, হাই প্রেশার থাকে, খুব সাবধান। অবশ্যই আপনার লাইফস্টাইলকে চেঞ্জ করবেন, অবশ্যই নিকটবর্তী কোনো ডাক্তারের শরণাপন্ন হবেন এবং এখন থেকেই নিজেকে সচেতন হন। আজ এই ভিডিওটি করার উদ্দেশ্য হলো আপনাদেরকে সচেতন করার জন্য। প্রচুর পরিমাণে পেশেন্টের কিডনি ফেলিওর হচ্ছে, যাকে আমরা সিকেডি বলি, আবার আমরা সিআরডি ক্রনিক রেনাল ফেলিওর বলি। দুটোই একই, যেটা কিডনি ফেলিওর, রেনাল ফেলিওর দুটোই একই। কিন্তু প্রেশার এবং সুগার যদি আপনার মধ্যে থেকে থাকে, আপনি কিন্তু সাবধান হবেন। সিকেডি হলে আপনারা বুঝবেন কী করে আপনার কিডনিটা যে ধীরে 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 খারাপ হচ্ছে, আপনার কিডনি যে ঠিকঠাক কাজ করছে না, সেটা বুঝবেন কী করে না। সিকেডি হলে আপনার কিডনি যখন কাজ করছে না, আপনি প্রথম সিমটম লক্ষ্য করতে পারবেন, আপনার হাত পা ফুলছে, স্পেশালি অ্যাঙ্কেল জয়েন্ট, আপনার অ্যাঙ্কেল জয়েন্ট ফুলছে, আপনার মুখ ফুলছে, আপনার হাত ফুলছে, আপনি তখনই সাবধান হবেন। সঙ্গে যদি আপনার সুগার থেকে থাকে এবং সঙ্গে যদি আপনার প্রেশার হাই থাকে, অবশ্যই সচেতন হবেন। দুটো বিষয় মাথায় রাখবেন, আপনার হাত পা ফুলছে, মুখ ফুলছে, সঙ্গে আপনি দীর্ঘদিন ধরে সুগারের ওষুধ খাচ্ছেন, দীর্ঘদিন ধরে আপনি প্রেশারের ওষুধ খান, তখনই আপনি সচেতন হয়ে যাবেন। অবশ্যই সচেতন হবেন। প্রথম সিমটম কি? হাত পা, স্পেশালি অ্যাঙ্কেল জয়েন্ট, ফেস অ্যান্ড হ্যান্ড, এই হাত পা মুখ আপনার ফুলবে। 2 নম্বর সিমটম কি? আপনি খুব টায়ার্ড হয়ে যাচ্ছেন। আগে অনেক কাজ করতেন, কিছুই হতো না, এখন একটা দু পা ফেললেই আপনার একটা কষ্ট হচ্ছে, আপনি খুব দুর্বল হয়েছেন, একটুতেই আপনি দুর্বল হয়ে পড়ছেন। টায়ার্ড, উইকনেস প্রচণ্ডভাবে ডেভেলপ করবে। 3 নম্বর সিমটম হচ্ছে আপনি খুব বেশি তেমন কিছু খাচ্ছেন না, অল্প কিছু খাবার খাচ্ছেন, তাও একটা সবসময় একটা বমি বমি ভাব, একটা মুখের মধ্যে একটা বমি বমি ভাব, একটা ভমিটিং টেন্ডেন্সি, নসিয়া ভমিটিং টেন্ডেন্সি, গা হাত পা যেন একটা বেরোচ্ছে, মুখটু কেমন হচ্ছে, আর ভালো লাগছে না, খুব টায়ার্ড, গা হাত পা বেরোবে, হাত পা ফুলবে। সেই সঙ্গে আরেকটি সিমটম দেখা দেবে, আপনি একটা পেচ্ছাপ যখন করতে যান, পেচ্ছাপের মধ্যে একটা ঘোলাটে ভাব, পেচ্ছাপে যেন একটা গাঁজা ভাব বেশি থাকবে, ঠিক আছে, পেচ্ছাপের মধ্যে একটা গাঁজা ভাব, ঘোলাটে ভাব বেশি থাকবে। আরেকটি বিষয় আপনি খুব সচেতন হবেন, আপনি যেমন দুর্বল হয়ে পড়ছেন, সেই সাথে সাথে আপনি দেখবেন একটা ফ্যাকাশে ভাব, রক্তের হিমোগ্লোবিন কমে যাচ্ছে, আপনার হিমোগ্লোবিন অনেকটা কমে যাচ্ছে, যাকে আমরা বলি অ্যানিমিয়া বা রক্তাল্পতা। দেখবেন ধীরে ধীরে রক্তটাও কমে যাচ্ছে, খিদেটাও কমে যাচ্ছে, আর সহজে একটুতেই রেগে যাচ্ছেন, আপনার রাগ বেড়ে যাচ্ছে, কোনো কিছু ভালো লাগছে না, তারপর শরীরের মধ্যে দুর্বলতা হয়ে যাচ্ছে, আর আপনি হচ্ছে টায়ার্ড হয়ে যাচ্ছেন। আর একটা জিনিস বাড়ির লোক খেয়াল রাখবেন, উনি একটু বোকা বোকা টাইপের হয়ে যাচ্ছেন, ঠিকঠাক মতো কোনো কিছু মনে রাখতে পারছে না, একটুতেই সহজে ভুলে যাচ্ছে, কেমন বোকাটে বোকাটে মতো লাগছে, ঠিক আছে, মুখটুক ফুলে যাচ্ছে, হাত পা ফুলে যাচ্ছে, কনফিউজ একটি,
মানে কী বলবে কী করবে সেটাই ভেবে পাচ্ছে না। যখনই তাহলে কি বললাম খুব ভালো করে খেয়াল রাখবেন। এটা সমাজকে সচেতন করতে আমি বলতে বাধ্য হচ্ছি, কারণ এত পরিমাণে কিডনি ফেলিওর বর্তমান দিনে বেড়ে গেছে। হাত পা ফুলে যাচ্ছে, খেয়াল রাখবেন, অ্যাঙ্কেল জয়েন্ট মুখটু খুলে যাচ্ছে, সঙ্গে তো আপনার সুগার রয়েছে, ঘন ঘন পেচ্ছাপে যাচ্ছেন, সঙ্গে আপনার বিপি ব্লাড প্রেশার হাই সেটা তো থাকছে, সঙ্গে আপনার বমিটিং টেন্ডেন্সি, একটা সবসময় বমি বমি ভাব পাচ্ছে, কিছু খাচ্ছেন তবু বমি পাচ্ছে, কিছু খাচ্ছে না তাও বমি বমি ভাব পাচ্ছে, সঙ্গে আপনি একটা কনফিউজ টেন্ডেন্সি, মানে কী বলছেন কী করছেন সেটাই বুঝতে পারছেন না, ঠিক আছে, একটুতেই রেগে যাচ্ছেন, শরীর দুর্বল হয়ে যাচ্ছে, খেতে ভালো লাগছে না। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু সিকেডির সিমটম। এরকম সিমটম দেখলে নিজে যেমন সচেতন হবেন, তেমনি বাড়ির কেউ যদি এইরকম সিমটম দেখেন অবশ্যই সচেতন হবেন। যদি সঙ্গে দীর্ঘদিন ধরে সুগার থাকে এবং দীর্ঘদিন ধরে আপনার যদি হাইপার টেনশান থাকে। কমপ্লিকেশান তো অনেক আছে, যেমন সুগারের জন্য দীর্ঘদিন ধরে সুগার চলছে, তারপরে সিকেডি হয়েছে, আপনার দেখবেন চোখে কম দেখছেন, হালকা হালকা চোখে, আগে যে জিনিস সহজে পড়তে হবে চোখে কম দেখছেন, ঠিক আছে, আপনার মাসেলগুলো উইক হয়ে গেছে, লুজ হয়ে গেছে, ঠিক আছে, আপনার একটা নার্ভের সমস্যা, সঙ্গে হাত পা ব্যথা, গাঁটে যন্ত্রণা, তারপরে আপনি প্যালপিটেশন, একটু সহজেই বুক ধরপড় করছেন, একটু হাঁটছেন আপনার বুক ধরপড় করছে। পেশেন্টের যদি সঙ্গে যদি আবার যদি হার্টের কোনো প্রবলেম থাকে তাহলে আরও খুব সাবধান হবেন, খুব 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 সাবধান হবেন। যদি সিকেডি থাকে তাহলে কি করবেন, সিকেডি থেকে মুক্তির উপায় কী? এখন কিডনি ফেলিওর যদি আপনার ধীরে ধীরে কিডনি ফাংশন না করে, অ্যাকচুয়ালি তার আগে ভাবতে হবে কিডনি আমাদের কী কাজ করে। কিডনির প্রধান কাজ হলো আমাদের শরীর, কিডনি হচ্ছে রেচন পদার্থকে বের করে দেয়। শরীরের মধ্যে যদি দূষিত পদার্থ থাকে সেটা কিডনি ছাঁকুনির কাজ করে ইউরিনের মধ্যে দিয়ে দূষিত পদার্থকে বাইরে বের করে দেয়, যেটা শরীরের প্রয়োজন সেটা শরীরের মধ্যে রেখে দেয়। সুতরাং কিডনি কত ইম্পর্টেন্ট ভাবতে পারছেন। শরীরের মধ্যে যেটা বর্জ্য পদার্থ সেইটাকে, মানে ডাস্টবিন যেগুলো রয়েছে সেগুলোকে আমাদেরকে ইউরিনের মধ্যে দিয়ে বের করে দিচ্ছে। এবার ভাবুন যদি কিডনি ঠিকঠাক মতো ফাংশন না করে তাহলে শরীরের ডাস্টবিন, শরীরের মধ্যে বর্জ্য পদার্থ শরীরের মধ্যে জমা হচ্ছে, তাহলে শরীরের মধ্যে যদি বর্জ্য পদার্থ জমা হয়, রেচন পদার্থ যদি জমা হয় তাহলে শরীর কত ক্ষতিকারক। আপনারা যদি বাড়ির ডাস্টবিনকে যদি পরিষ্কার না করেন, ঘরে রেখে দেন, তাহলে কী হবে? ঘর দুর্গন্ধ হবে, ঘরের পরিবেশ নষ্ট হবে। ঠিক তেমনি শরীরের মধ্যে যদি কিডনি সেই ডাস্টবিনের কাজটা করে, ইউরিনকে ছাঁকুনির কাজ করে, শরীরের বাজে বাজে অপ্রয়োজনীয় বর্জ্য পদার্থকে বের করে দেয়, যদি বের করতে না পারে তাহলে শরীরের মধ্যেও তাহলে ওই রকম বাড়ির যেরকম আবর্জনা সেই শরীরের মধ্যে ওরকম জমা হতে থাকবে। তাহলে কী হবে? অন্যান্য সব ফাংশন ইম্পেয়ার হয়ে যাবে, ঠিকঠাক মতো কাজ করবে না। তখন আপনি কিন্তু ধীরে 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 মৃত্যুর দিকে ঢলে পড়বেন। তাই এখনই সময় আছে, নিজেকে সচেতন হন, অন্যকে সচেতন করুন। যদি প্রেশার থাকে, যদি সুগার থাকে, অবশ্যই একজন স্পেশাল ডাক্তারের কাছ থেকে শরণাপন্ন হবেন, ডক্টরের পরামর্শ মতো চলবেন। আমাদের হোমিওপ্যাথিতে বহু ভালো ভালো সিকেডির মেডিসিন রয়েছে, আপনারা কোনো না কোনো হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হন। সিকেডির ক্ষেত্রে, ক্রনিক কিডনি ডিজিজের ক্ষেত্রে অবশ্যই একজন হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হবে। যদি অ্যাকিউট কিডনি ফেলিওর হয় অবশ্যই আপনি একটা হসপিটালে যান, হসপিটালে ভর্তি হন, মডার্ন মেডিসিন ট্রিটমেন্ট নিন। কিন্তু সিকেডির ক্ষেত্রে, ক্রনিক কিডনি ডিজিজের ক্ষেত্রে খুব ভালো ভালো হোমিওপ্যাথি ওষুধ আছে। আমি আমার ব্যক্তিগত জীবনে আমার কাছে বহু সিকেডি পেশেন্ট রয়েছে, তারা স্টিল নাও যথেষ্ট ভালো আছে, 2 বছর 4 বছর, যাদেরকে ডায়ালিসিস করতে হচ্ছে না, মেডিকেশনের মধ্যে দিয়ে, ওষুধের মধ্যে দিয়ে তারা যথেষ্ট সুস্থ রয়েছে। তবে হ্যাঁ, শুধু ওষুধ খেলে কিন্তু হবে না, সেই সঙ্গে আপনার লাইফস্টাইলটাকে, আপনার ডায়েটটাকে কিন্তু ঠিক করতে হবে। সিকেডির কিন্তু একটা স্পেশাল ডায়েট থাকে। আপনি মনে করেন সিকেডি, আপনার কিডনি ফেলিওর, প্রচুর পরিমাণে প্রোটিন খাচ্ছে, এদিকে আপনার কিডনি ঠিকঠাক মতো কাজ করছে না, তাই আপনার কিডনি ফেলিওর হচ্ছে। তারপরে আপনি প্রচুর পরিমাণে প্রোটিন নিচ্ছেন, যে এত পরিমাণে প্রোটিন আপনার শরীরের মধ্যে দিচ্ছে, কিডনি তো আগে কাজ করছে না, তার উপর বেশি পরিমাণে কিডনির উপর লোড দিচ্ছেন, তাহলে কিডনি আরও ড্যামেজ হয়ে যাবে। যদি কারোর সিকেডি থাকে, প্রোটিনটাকে কম খেতে হবে, মানে মাছ, মাংস, ডিম এগুলো বেশি খাওয়া যাবে না, বেশি পরিমাণে কোল্ড ড্রিঙ্কস খাওয়া যাবে না। কোল্ড ড্রিঙ্কস খেয়ে খেয়ে আজ বহু সিকেডির পেশেন্ট তৈরি হয়েছে। তারপরে প্রচুর পরিমাণে এই সমস্ত ফাস্টফুড খেয়ে বহু সিকেডি পেশেন্ট তৈরি হয়েছে। স্মোক, যদি সিকেডি পেশেন্ট থেকে থাকেন, যদি আপনার হাইপার টেনশন থেকে থাকে, অবশ্যই স্মোক করবেন না, অ্যালকোহল খাবেন না।
স্মোক, অ্যালকোহল, সেই সাথে সাথে আপনার যদি সুগার থাকে অবশ্যই রেগুলার এক্সারসাইজ করুন, সুগারটাকে কন্ট্রোল করুন, রেগুলার 1 ঘন্টা এক্সারসাইজ করুন, রেগুলার আপনি কার্বোহাইড্রেট ডায়েটটাকে কন্ট্রোল করুন, বেশি পরিমাণে ভাত, বেশি পরিমাণে রুটি খাবেন না, আপনি সুগার যে ডায়েট রয়েছেন সেই ডায়েটটাকে ফলো করবেন। পারলে আপনার সবথেকে জরুরি এক্সারসাইজ তো করবেন। সিকেডির প্রিভেনশন ইজ বেটার। যখন সিকেডির আগে আপনাকে কীভাবে প্রিভেনশন নিতে হবে, সিকেডি হয়ে গিয়েছে আপনি ডক্টরের শরণাপন্ন হয়ে অবশ্যই জলটা আপনি ডক্টরের পরামর্শ মতো জল খাবেন। কারণ সিকেডির ক্ষেত্রে 1 ফোঁটা জল সেক্ষেত্রে কিন্তু বেশি হলে সেটা বিষের কাজ করে। যে জল আমাদেরকে বাঁচাতে সাহায্য করে সেই জল সিকেডি পেশেন্টের ক্ষেত্রে কিন্তু বিষ হয়ে যাবে। যদি ডক্টরবাবু যদি বলেন 1.5 লিটার জল, 1200 জল, সেই রকমই জল খাবেন, তার বেশি জল খাবেন না, কেন 1 ড্রপ জল বিষের মতো কাজ করবে। সুতরাং সিকেডি পেশেন্টের ক্ষেত্রে আবারও বলছি, জলটা পরিমাণ মতো খেতে হবে, ডাক্তারের পরামর্শ মতো। ডায়েটটাকে অবশ্যই কন্ট্রোল করতে হবে, প্রোটিন ফ্রি ডায়েট। কতটা পরিমাণে জল খাওয়া উচিত আমার একটা ভিডিও রয়েছে, জল কতটা খাওয়া উচিত একজন মানুষের, সেই ভিডিওটি পারলে দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে জল আমাদের কতটা উপকার এবং ক্ষেত্র বিশেষে সেই জলটি আমাদের কেমন কেমন হার্মফুল, ক্ষতিকারক হয়ে ওঠে। অবশ্যই আপনারা দেখে নেবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি এবং বেশি 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 করে শেয়ার করবেন। ডায়েট, আপনার সিকেডি ডেভেলপ করে গেছে, আপনার যেহেতু হাইপার টেনশন ছিল, আপনার সুগার ছিল, সিকেডি হয়েছে, এখন কি করবেন? সিকেডি তো হয়ে গেছে, অবশ্যই জলটা 1200 1.5 লিটার, ডাক্তারবাবু যে পরিমাণ জলের কথা বলবে সেই পরিমাণ জল খাবেন। অবশ্যই প্রোটিন বেশি খাবেন না, 4-5টা ডিম, 500 খাসি মাংস, রেড মিট কিচ্ছু চলবে না। আপনাকে পুরোপুরিভাবে আপনার জীবনকে যদি বাঁচাতে চান, আপনি যদি ডায়ালিসিস থেকে মুক্তি পেতে চান এবং আপনি যদি কঠিন সমস্যা থেকে মুক্তি পেতে চান, অবশ্যই আপনাকে একজন অতি দরিদ্র মানুষের মতো খাওয়া দাওয়া করতে হবে। কেন বললাম অতি দরিদ্র? একবেলা খাবেন তো আরেক বেলা খাবেন না। কেন বললাম না? প্রোটিন ফ্রি, বেশি বেশি মাছ, আমার টাকা রয়েছে মাছ খাবো, মাংস খাবো না। আপনার কিন্তু সেই সিকেডি, আপনার কিডনিটা ফেলিওর হয়ে গেছে, কিডনিটা ঠিকঠাক মতো ফাংশন করতে পারছে না। তারপরে আপনি যদি রেড মিট খান, খাসি মাংস খান, তাহলে কিডনির উপর কি প্রেশার পড়বে? কিডনিকে তো ছাঁকতে হবে, তাকে তো রেচন পদার্থগুলো বের করতে হবে। আগে আপনার কিডনি ঠিকমতো কাজ করছে না, তাহলে কিডনির উপর প্রেশার পড়বে, আরও কিডনিটা খারাপ হয়ে যাবে। যদি বড় মাছ খান, কিডনিটা আরও খারাপ হয়ে যাবে। বড় মাছ, খাসি মাংস, ডিম খাওয়া যাবে না। হ্যাঁ, খুব অল্প, মাসে একবার একদম পরিমাণ মতো খেতে হবে, সেটা ডাক্তারের পরামর্শ মেনে খেতে হবে। আমি কনসালটেন্ট হোমিওপ্যাথ BHMS, আমি অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব, সিকেডি ডেভেলপ করলে কোনো না কোনো হোমিওপ্যাথি শরণাপন্ন হন। যারা সিকেডি পেশেন্ট দেখে, যারা সিঙ্গেল হোমিওপ্যাথি মেডিসিন প্রেসক্রিপশান করে, সেই রকম একজন ভালো হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যাবেন। যারা ক্রনিক মায়াজমেটিক হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করে, সিকেডি পেশেন্ট যারা দেখে, অবশ্যই আমি সিকেডি পেশেন্ট দেখি, আমার কাছে বহু সিকেডি পেশেন্ট ভালো রয়েছে। আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলছি, সিকেডি পেশেন্ট হোমিওপ্যাথিতে খুব ভালো থাকে। একজন খুব ভালো হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হবেন। আমি নিজে বহু সিকেডি পেশেন্ট দেখছি এবং সেই সমস্ত পেশেন্টগুলো 4 বছর তাদেরকে ডায়ালিসিস করতে হচ্ছে না, হোমিওপ্যাথি মেডিসিনের মধ্যে দিয়ে তারা সুস্থ রয়েছে এবং খুবই ভালো রয়েছে। তাই আপনাদেরকে অনুরোধ, সিকেডির ক্ষেত্রে হোমিওপ্যাথি শরণাপন্ন হন, আপনারা সুস্থ থাকবেন। ডাক্তারি ওষুধ যেমন চলছে, নিজেকে কিন্তু কন্ট্রোল করতে হবে। আমার কয়েকটি পেশেন্ট, তারা ডায়েট ফলো করে না, তারা প্রোটিন বেশি পরিমাণে খায়। সিকেডি কিডনি ফেলিওর, তারপরেও প্রচুর পরিমাণে প্রোটিন খায়। সিকেডি, তারপরেও তারা কোল্ড ড্রিঙ্কস খায়। সেক্ষেত্রে কিন্তু মেডিসিন কাজ করবে না। নিজেকে কন্ট্রোল করতে হবে, নিজের লোভকে সম্বরণ করতে হবে এবং একটা লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। বেশি রাত জাগবো, বেশি পরিমাণে খাবো, কোনো কিছুই ত্যাগ করব না, সমস্ত কিছু ভোগ করব, তাহলে কিন্তু আপনাকে এই পৃথিবীতে আপনার স্থান আর বেশি দিন নেই। যদি মনে করেন সমস্ত কিছু ভোগ করব, আপনার কিডনিটা নষ্ট হয়ে যাওয়ার পরেও, তাহলে কিন্তু আপনার পৃথিবীতে ভোগের সময় আর বেশি দিন নেই।
আপনাকে পৃথিবী থেকে বিদায় নিতে হবে। তাহলে তখন আপনাকে ডায়ালিসিস করতে হবে, সেরকম হলে কিডনি ট্রান্সপ্ল্যান্টও করতে হবে। সেক্ষেত্রে তাই আপনাদের কাছে অনুরোধ, কিডনি ট্রান্সপ্ল্যান্ট ক্ষেত্রে বহু টাকা খরচ, সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। ডায়ালিসিস 1 বছর 2 বছর 4 বছর, তারপরে সেখান থেকে ফিরে আসা খুব মুশকিল। ধীরে 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 আপনার জীবনটা শেষ হয়ে যাবে। তাই ডায়ালিসিস একদম এন্ডিং স্টেজে হয়তো করতে হয়, তাই ডায়ালিসিসের আগে বা কিডনি ট্রান্সপ্লান্টের আগে আপনি নিজে সচেতন হন। আমার এই ভিডিওটির উদ্দেশ্য প্রিভেনশন, যাতে কিডনি ডিজিজ আপনার না হয়। সারাদিনে প্রোটিন খাবেন পরিমাণ মতো, জল খাবেন পরিমাণ মতো, ফুললি লাইফ লিড করবেন অ্যাকর্ডিং টু মেডিকেল সায়েন্স অনুযায়ী। প্রচুর স্মোকটাকে করবেন না, এখনকার বর্তমান দিনে প্রচুর পরিমাণে স্মোক, নিজের হাইপার টেনশন, সুগার, কনস্ট্যান্ট স্মোক, তারপরে কনস্ট্যান্ট ইরেগুলার লাইফস্টাইল, এগুলো থেকে বিরত থাকবেন। হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হবেন। প্রোটিন ফ্রি ডায়েট খাওয়ার চেষ্টা করবেন। টোটালি প্রোটিন ফ্রি হয় না, অল্প স্বল্প প্রোটিন প্রয়োজন হলে খাবেন। অবশ্যই এক্সারসাইজ করবেন, লাইফস্টাইলটাকে চেঞ্জ করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। যদি ভিডিওটি ভালো লাগে, আমার এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন, আমাদের পাশে থাকুন। আমি আরও ভালো টিপস দেব। ভালো থাকবেন।